কক্সবাজার ও চট্টগ্রামে পাহাড় ধসে 5 মাদ্রাসা শিক্ষার্থী সহ 7 জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য 3 জেলা। সাজেকে আটকা 4 শতাধিক পর্যটক, ট্রেন চলাচল বন্ধ। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামাত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। ইরাকেও লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খামেনি, মরদেহ নেওয়া হলো কারবালায়। কাল ইরানের মাসদাহে দাফন। পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি শেষের দাবি ট্রাম্পের। দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য কামব্যাক আর্জেন্টিনার। সালাহদের হৃদয় ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসিরা। হারের জন্য ফিফা ও রেফারিকে দায়ী করল মিশর। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ভারী বর্ষণে পাহাড় ধসে ঝরছে একের পর এক প্রাণ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 5 মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 7 জনকে। এদিকে চট্টগ্রামের চশমাহিল ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুসহ 2 জন মারা গেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবানে। টানা ভারী বর্ষণে আবারও ধসে পড়ল পাহাড়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার উপর ধসে পড়ে পাহাড়। এতে মাটি চাপা পড়ে 5 শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছিলেন। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়েছে। এতে 6টি বসতঘর ভেঙে গেছে। ফায়ার সার্ভিস জানায় অব্যাহত বৃষ্টিতে ঝুঁকি নিয়েও পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। শঙ্কা থাকায় অনেকেই সরে যান দুর্ঘটনা কবলিত এলাকা থেকে। ভারী বর্ষণ হচ্ছিল, আমরা একটা বিকট শব্দ শুনে দেখি পিছন থেকে ভেঙে চলে আসছে। করে একটা অনেক বড় বিকট শব্দ এবং ভেঙে আমার পুরো একটা সাজানো গোছানো বাড়ি নতুন করছি, এটা পুরোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মাটি ধসে একেবারে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়ে গেছে। মানে মালামাল সহ একেবারে বাসার মানুষ ছিল। ভালো ছিল যে আমরা 5 মিনিট আগেই বাসা থেকে বেরিয়ে গেছিলাম। বেলা 12:30টার দিকে চট্টগ্রাম নগরীর চশমাহিল এলাকার মেয়র গলিতে পাহাড়ের একাংশ ধসে গিয়ে এক শিশুর ওপর পড়ে। এতে সাইমা নামে 12 বছর বয়সী ওই শিশু মারা যায়। 1 ঘন্টা পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা যান আরও একজন। ওমর ফারুক, সময় সংবাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা। পানিবন্দী হাজারো মানুষ। পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশো পরিবার। সড়কের বেশ কয়েকটি জায়গা তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন 4 শতাধিক পর্যটক। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং। 4 সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টিবলয় ধারার প্রভাবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে প্লাবিত শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলানগর, ইসলামপুর সহ লামা, আলীকদম ও নাক্ষংছড়ির বিভিন্ন এলাকা। পানিবন্দী হাজারো মানুষ। পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে 220টি আশ্রয়কেন্দ্র। এসব কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কয়েকশো পরিবার। ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক দিন এখন দেখেন ডাম টুম নিয়ে ফ্যামিলি নিয়ে কোথায় আসলে টেনশনে ভাই। খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। বাচ্চাদের কিনে আমরা অনেক কষ্ট আছি। এখানে আমরা একটা রুমের ভিতরে আমরা 27টা ফ্যামিলি কিভাবে থাকি? মাটির চুলা বসাইও রান্না করতে পারতেছি না। আমাদের জিনিসপত্র সবগুলো ভিজে গেছে। প্লাবিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল। খাগড়াছড়ি সাজেক সড়কের কয়েকটি স্থান তলিয়ে যাওয়ায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। পানি বিপদ সীমা অতিক্রম করায় আজকের স্কোর ছাড়া সম্ভব হচ্ছে না। তাই যে রুমে ছিলেন সেই রুমে আপনারা ফেরত চলে যান।
খাগড়াছড়ি সদরের লারমাপাড়া, পেরাছড়া সহ বিভিন্ন এলাকা এবং দীঘিনালার মাইনী নদীর পানি বেড়ে কবাখালী ও মেরুঙের কয়েকটি নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির কারণে মনে করেন এই ক্ষেত খোলা ডুবে গেছে, আমার ঘরে দুয়ারে পানি উঠছে। খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ সেটিও পানির নিচে আছে। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে মাইকিং। সতর্কবার্তা প্রচারের পাশাপাশি খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃষ্টি ও জোয়ারে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল প্লাবিত। 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেশিরভাগ সড়ক। ময়মনসিংহে বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা ড্রেনের মুখগুলো দ্রুত সরাই দিচ্ছি, খালের মুখগুলো ময়লা সরাই দিচ্ছি। আমরা আশা করছি খুব দ্রুত পানি নেমে যাবে। বিভিন্ন জায়গায় পানি ইতিমধ্যে নেমে গেছে। এদিকে ঝালুকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, বাসন্ডা সহ 11টি নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদ নদীর প্রায় 25টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। বৈরী আবহাওয়ার কারণে আপাতত চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন হতে পারে ভারী বৃষ্টি। এতে নদ নদীর পানি বেড়ে 4 বিভাগে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। আস্ত একটি সড়ক ডুবে গেছে পানিতে। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, কোথাও আবার হাঁটু পানি মারিয়ে চলাচল করছে কর্মজীবী মানুষ। সকাল থেকে একটানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতারগঞ্জ, আগ্রাবাদ, আনোয়ারা সহ বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় তৈরি হয় চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। রোডের মধ্যে তো প্রচুর পানি, বদ্রানাটায় দড়িয়ে দিকে সব ডুবে গেছে, কাতালগঞ্জ সহকার। গাড়ি কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে। চারিদিকে পেট পর্যন্ত যারা পাহাড়ে থাকে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে আসার জন্য, এবং বিশেষ করে যেসব জায়গায় ড্রেনে এই যে পাহাড়ি ঢল আসার কারণে প্রচুর পরিমাণে বালি চলে এসেছে, ড্রেনগুলো আমরা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ক্লিন করছে বিভিন্ন জায়গায়। রেল লাইনের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটের সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সকালে বিশেষ ট্রেনে নগরীর 16 শহর জ্বালানি হাট সেকশনের প্লাবিত স্থান পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী। মূল লক্ষ্য হচ্ছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমাদের যাত্রীদেরকে এবং রেলকে রক্ষা করা। সেই কারণে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন হতে পারে ভারী বৃষ্টি। এতে নদ নদীর পানি বেড়ে 4 বিভাগে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে আগামী 3 দিনে। একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে আগামী 3 দিনে। আবহাওয়া দপ্তর বলছে দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান নগরীর উত্তর আগ্রাবাদের পানোয়ালাপাড়া এলাকায় পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজার এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে যাচ্ছি তার কাছে। শফিক, মুষলধারে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি কমে গেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে। তবে দুপুরের দিকে চট্টগ্রামে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় পানি উঠে গেছিল, সে পানি নেমে গেছে। এখন গোটালির সময় কিছু কিছু জায়গায় পানি আছে। এই যে চট্টগ্রামের এই যে কাতালগঞ্জ, চকবাজার সহ বিভিন্ন জায়গায় পানি আছে, তবে পানি নামতে শুরু করেছে এবং প্রায় নামার শেষ পর্যায়ে। যেহেতু দুপুর থেকে জোয়ার ছিল কর্ণফুলী নদীতে, কারণ কর্ণফুলী নদীতে যখন জোয়ার
জোয়ার হয় তখনই কিন্তু আসলে জলাবদ্ধতার পরিমাণটা একটু বেড়ে যায়, কিন্তু এখন ভাটার দিকে সেজন্য পানি আসলে নেমে গেছে। বিভিন্ন জায়গায় যেখানে পানি উঠেছে সেখান থেকে পানি নেমে গেছে। তবে এই যে 3-4 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে যেটি বলা হচ্ছে 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, যেই বৃষ্টির কারণে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে পাহাড় ধস, অন্যদিকে অপরদিকে যে রেল চলাচল বন্ধ রয়েছে কক্সবাজারের সাথে, এবং বিমান ওঠানামাও বন্ধ আছে, এবং চট্টগ্রাম বন্দরে যে পণ্য খালাসও কিন্তু কিছু কিছু জায়গায় বহির্নোঙরে বন্ধ রেখেছে, আবার বৃষ্টি কমলে কিন্তু তারা সেটি শুরু করে। তো সব কিছু মিলিয়ে বলা যায় এক ধরনের বিপর্যয় অবস্থায় আছে চট্টগ্রামের মানুষ গত 4 দিন ধরে পানিবন্দী। কারণ এই যে যে উপজেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে, সেখানে কিন্তু চট্টগ্রাম নগরীতে এভাবে পানি নামতে শুরু করলেও কিন্তু উত্তর এবং দক্ষিণ জেলার যে খালগুলো রয়েছে, পাহাড়ে বাঙ্গামাটির বান্দরবান থেকে যে পাহাড়ি যে নদীগুলো রয়েছে, খালগুলো রয়েছে, সেখান থেকে সেগুলো দিকে দিয়ে আবার পানি নামছে, যেটি উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামকে ডুবিয়ে দেয় প্রতি বছর। ঠিক এরকম আশঙ্কা করা হচ্ছে, সেখানে কি বন্যা দেখার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আরেকটি হচ্ছে পাহাড় ধস, যে পাহাড় ধসে আজকেও কিন্তু এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের মেয়রগুলি এলাকায়, আরেক শিশুর মৃত্যু হয়েছে জঙ্গল সলিমপুরে, এবং গতকালে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে কিন্তু গত 4 দিনে পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এবং এছাড়াও কিন্তু যে আবহাওয়া অফিস বলছে আসলে আগামী 2-1 দিনে আরও বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে বৌরি আবহাওয়ায় সৃষ্ট জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম। অন্য প্রসঙ্গ, শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধীরে ধীরে শেয়ার বাজার ভালো করছে বলেও জানান তিনি। সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। পুঁজিবাজার সহ সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা হবে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমা কোম্পানিগুলোর অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রতিবেদন পেলেই উঠে আসবে বাস্তব চিত্র। কৃষিতে প্রযুক্তি নির্ভর আধুনিকায়নের চিত্র সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিলে যাচাই বাছাই করে দেখবে সরকার। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ সহ পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা হবে বলেও জানান সরকার প্রধান। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। গণভোটের রায় নিয়ে সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে 11 দলীয় জোটের সেমিনারে অভিযোগ করেন তিনি। এ সময় দেশে নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অন্য নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে রাজধানীর কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনার। জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজনে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করে বক্তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে সরকার। বলেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন
তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মজলুম ছিলাম, আন্দোলন করেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার ভোটে কাজে লাগাতে চাইছে, সে অনুসারে চলছে প্রস্তুতি। রাজধানীর একটি হোটেলে বিদেশি সংস্থাগুলোর সংলাপে অংশ নিয়ে কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামীতেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউ সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত। আসছে অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। রোডম্যাপ তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ইসি। বিধি সংস্কারে অংশীজনদের মতামত নেওয়াও শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নির্বাচন পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে 2 দিনব্যাপী সংলাপ আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্টনারশিপ ফর ডেমোক্রেসি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার সুপারিশ প্রত্যাশা করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায় কমিশন। জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক না, তারপরেও অংশীজন সহ সবার সুপারিশ পর্যালোচনা করে সামনে নির্বাচনে সংস্কার অধিকার ও বাস্তবায়নে চেষ্টা করবে নির্বাচন কমিশন। আমরা মনে করি গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আগামীতেও সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা নির্বাচন কমিশনের সাথে ধারাবাহিক কাজে সম্পৃক্ত থাকতে চাই। নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে আরো বেশি নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত করা যায় সেটা নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 2 দিনের এই সংলাপ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে ইসিকে সহায়তা করবে বলে মত দেন আলোচকরা। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ শেষ হয়েছে। কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। শুনানিতে মৌলিক কাঠামো ঠিক রেখে সংশোধনীর বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়ার অর্জি জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2009 সালে ক্ষমতায় এসে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে সেই পরিবর্তন কার্যকর করা হয়। পৃথক 2টি রিটের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর ৫৫ সংশোধনের কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট। এরপরও থামেনি আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। মৌলিক কাঠামো ঠিক রেখে ৫৫ সংশোধনী সংক্রান্ত বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আইনি কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি ৫৫ সংশোধনীর মধ্যে থেকে থাকে সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিলকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, সংবিধানের ৫৫ সংশোধনী ছিল প্রতারণামূলক, তাই এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। অন্যদিকে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিল করে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আইনজীবী। ৫৫ সংশোধনীর মাধ্যমে মূলত সংবিধানকে পুনর্লিখন করা হয়েছে। এটা একটা মেসি পরিবর্তন। এই জন্য এখানে দুটো দিক আছে। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়। আপিল বিভাগ এই ৫৫ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে, এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করা, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। 2025 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে কয়েকদিন ধরে এই বিষয়ে শুনানি হয়। জাতীয় নির্বাচন সামনে চলে আসায় তখন এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।
সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে সব অবৈধ ইট ভাটা বন্ধ করা সম্ভব না জানিয়ে মন্ত্রী বলেন, ইটের বিকল্প হিসেবে ব্লক উৎপাদনের সক্ষমতা তৈরি করা দরকার। এ সময় মন্ত্রী জানান, কাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলে এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এগুলি তো একদিনের সমাধান না, আমরা 180। হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 2 চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস বাহুবল মহিষদুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় লাকি পরিবহনের বাস। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালক মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে লাকি পরিবহনের চালকেরও মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। কুমিল্লায় আর্জেন্টিনা মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রাতে আর্জেন্টিনা মিশর ম্যাচ চলাকালে মিশর প্রথম গোল দিলে শরীফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের কটাক্ষ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আর্জেন্টিনার কয়েকজন সমর্থক শরীফুলকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় শরীফুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 251। এদিকে হাম ও উপসর্গে একদিনে মারা গেছে 3 জন। নতুন আক্রান্ত 920। চিকিৎসকরা বলছেন, ভুল চিকিৎসা ও না বুঝে ওষুধ খাওয়ায় দ্রুত অবনতি হচ্ছে স্বাস্থ্যের। তাই লক্ষণ একই হলেও বিভ্রান্ত না হয়ে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। হামের প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গু। তীব্র ব্যথা, জ্বর, র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। জেলা উপজেলা থেকেও চিকিৎসা নিতে আসছেন রাজধানীতে। শরীরের র্যাশে প্রাথমিকভাবে ঘামাচি মনে হলেও পরীক্ষায় ধরা পড়ছে হাম। আবার একই উপসর্গ নিয়ে হাসপাতালে এলে জানতে পারছেন ডেঙ্গু হয়েছে। বলতেছে ওর অবস্থা অনেক খারাপ, সিরিয়াস। লোকা এ জায়গা হলো পান যায় না, আইসি পান যায় না, যেটা আপনারা পান অন্য জায়গায় নেবেন। আর আমরা যদি পাই তাহলে আমরা সিরিয়াল দিয়ে রাখছি। জ্বর হলে আমরা বাড়ির থেকে এই ওষুধ খাইছি, খালি জ্বর কমে না ভর্তি করে সে জায়গার পরিবেশ ভালো না বলে আমরা সেনতে চলে এসেছিলাম। প্রথমে তো অ্যালার্জি মনে করছিলাম, তো ফার্মেসিতে যাওয়ার পরে রিপোর্ট দেখার পরে বলছিল যে এগুলো হাম। চিকিৎসকরা বলছেন, ভুল চিকিৎসা ও না বুঝে ঔষধ খাওয়ায় দ্রুত অবনতি হচ্ছে স্বাস্থ্যের। বেশি ভুগছেন একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীরা। তাই জ্বরের প্রথম 2 দিনের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। জ্বর হলেই আমরা বলবো যে যেহেতু ডেঙ্গুর সিজন শুরু হওয়ার সাথে সাথেই তারা যেন প্রথম দিন বা দ্বিতীয় দিনের মধ্যেই ডেঙ্গু অ্যানেসন এবং সিবিসিটা করে নেয়। প্রথম দিনই বা সেকেন্ড ডে কিন্তু এখন ডায়াগনোসিস করা যায়। হাম ও ডেঙ্গুর লক্ষণে বিভ্রান্ত না হয়ে সচেতন হয়ে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইরাকের পবিত্র শহর নাজাফের পর কারবালায় নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন শহরটিতে। আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানেই নেওয়া হবে। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ পরিণত হয় জনসমুদ্রে। এদিন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় ইমাম আলী আলাইহিসসালামের মাজারে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন লাখো মানুষ। নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির মরদেহ কুফা সেতু, সাউরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার অতিক্রম করে কারবালায় নেওয়া হয়। সেখানে প্রথমে হজরত ইমাম হোসেন আলাইহিসসালাম এবং পরে হজরত আব্বাস আলাইহিসসালামের পবিত্র মাজারে নিয়ে যাওয়া হয় মরদেহ। পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ বিদায়ী আনুষ্ঠানিকতা। শোকযাত্রার পুরো পথ জুড়ে স্থাপন করা হয় শোকতাবু। কারবালার প্রধান সড়ক, চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো কালো পতাকায় ছেয়ে যায়। ধর্মীয় শোকগাথা, দোয়া ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ বিদায় জানান অংশগ্রহণকারীরা। বিপুল জনসমাগমে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজট।
ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আসা অসংখ্য শোকাহত মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান কয়েক ঘন্টার জন্য নির্ধারিত অনুষ্ঠান হলেও জনসমাগমের কারণে এটি কারবালার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ শোক সমাবেশে পরিণত হয়। কারবালার আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার খেলার খবর। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়ে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালাহর মিশর। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলি, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। ৮৩ মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়েলের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। ৩-২ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে ১-০ লিড নেয় মোহাম্মদ সালাহর দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। ২১ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে ২ বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে ৮ পেনাল্টির ৪টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। ৬৭ মিনিটে মোস্তফা জিকো গোল করে ২-০ এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ ১৫ মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও যেতে যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজার ও চট্টগ্রামে পাহাড় ধসে 5 মাদ্রাসা শিক্ষার্থী সহ 7 জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য 3 জেলা। সাজেকে আটকা 4 শতাধিক পর্যটক, ট্রেন চলাচল বন্ধ। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। এবং গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামাত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এবার যাচ্ছি সময়ের বিশেষ আয়োজন কর্নার লাইনে।